আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যদিও ভালো থাকার কথা নয়, আপনারা সকলে অবগত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর এখন চলছে দেশ গোছানো কাজ। সে দেশ গোছানো কাজের অংশ হিসেবে গ্রাম পুলিশ বাহিনী এই বাংলার অত্যন্ত প্রহরী হয়ে কাজ করছে। গ্রাম অঞ্চলের জনসাধারণের পাশে থেকে। আপনারা জানেন, গত জুলাই মাসের 18 তারিখে আমি একটি লাইভ করেছিলাম এই ছাত্র আন্দোলন নিয়ে। আমি লাইভের মাধ্যমে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম, জানিয়েছিলাম আমাদের আকুতি। এই ছাত্রদের রক্ত দেখে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। রংপুরের শহীদ আবু সাইদ ভাইয়ের সেই মৃত্যু দৃশ্য দেখে নিজের ভিতরে ধাউ ধাউ করে উঠেছিল, যে ঝড় বইছিল যা বলে বোঝাতে পারবো না। তো আমি লাইভের মাধ্যমে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম। আপনাদেরকে নিষ্ঠার সাথে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে আপনাদের আহ্বান করেছিলাম, অনুরোধ করেছিলাম। আপনারা সে দায়িত্বে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। এর জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশে থানা, উপজেলা, এসিলেন্ট অফিস, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ সহ রাষ্ট্রের সকল স্থাপনা রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আমরা সেই ছাত্র আন্দোলনে নিজেদেরকে ধরে রাখতে পারিনি। ছাত্রদের পাশে যে আমাদের দাঁড়াতে হয়েছে, কারণ আমি একজন ছাত্রের বাবা। বাবা হিসেবে সন্তানের পাশে দাঁড়ানো এটা নতুন কিছু নয়, পূর্বে থেকেই। আপনারা দেখেছেন এই কষ্টের দিনের রাজপথে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কোথাও গিয়ে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ায়নি। ছাত্রদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছে। 18 জুলাই যে লাইভটি করেছিলাম, সে লাইভের জন্য আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছিল। আমার চাকরি রুচু করা হবে, আমাকে মেরে ফেলা হবে। অনেক হুমকি সহ্য করে গত 5 আগস্ট যখন স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পলায়ন করলো, টিভিতে দেখলাম
সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি। অনেক যে কষ্টটা আজকে এই লাইভের মধ্যে আপনাদের কাছে বলতে পারছি না, অনেক আনন্দিত হয়েছি, অনেক এতটা কষ্ট যা বলে বোঝাতে পারবো না আপনাদের। আসলে লাইভ করাটা কোনো বিষয় না, লাইভ করতে চাই না। এদেশ আমার, আপনার, সকলের। এ দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আমার, আপনার, সকলের। স্বাধীনতা অর্জন করাটা যতটা কষ্টসাধ্যের, স্বাধীনতা রক্ষা করাটা তার চাইতেও কষ্টের, তার চাইতেও অনেক কঠিন। তাই আমি সকলকে একটি কথাই বলবো, এই মুহূর্তে গ্রাম অঞ্চলগুলো আমরা রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দিয়ে আসছি। আমরা নিরাপত্তায় আছি, নিরাপত্তায় রেখেছি রাষ্ট্রের মানুষকে, গ্রাম অঞ্চলের প্রতিটা মানুষকে আমরা আজকে নিরাপদে রাখতে পেরেছি। ইতিপূর্বে গত 2 দিন বিভিন্ন জায়গার যে সংবাদগুলো আসছে, বিভিন্ন লুট, ডাকাতি, অরাজকতা সৃষ্টি করেছে এক শ্রেণীর হায়নার দল। তাই আমি আজ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, রাষ্ট্রের সম্পদ যেন কোনো লুটেরা নিয়ে যেতে না পারে, কোনো ডাকাত যেন ডাকাতি না করতে পারে। কারণ রাষ্ট্র স্বাধীন। আজ এই স্বাধীন রাষ্ট্রে রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য জীবন বাজি রেখে আমাদের ইমানি দায়িত্ব আরও কঠিনভাবে পালন করতে হবে। স্বৈরাচার সরকারদের নিয়ে আসলে কিছু বলতে চাইনি, বলতে হচ্ছে। আমরা আন্দোলন করলে আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করেছে। তাই আমরা রাষ্ট্রের এই ইমানি দায়িত্ব হিসেবে যে পোশাকটি পরেছি, যে শপথ নিয়েছি, সে জায়গা থেকে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হোক আমরা কখনো চাইনি। তাই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা মহামান্য হাইকোর্টে 47,000 পরিবার গ্রাম পুলিশ বাহিনীর প্রায় এই 47,000 সদস্যর পরিবার আধারে অনাহারে জীবনযাপন করছে, কিন্তু স্বৈরাচার সরকারের চোখে সেটা পড়েনি। আপিল নামক একটি আপিল করে, রায়ের বিরুদ্ধে আপিল করে সেটা দীর্ঘ 5 বছর আমাদের ঘোরাচ্ছে সেই স্বৈরাচারী সরকার। আজ সময় এসেছে এই বৈষম্যকে দূর করা। গ্রাম পুলিশ বাহিনীর জীবনের যে চাকরির যে বৈষম্য, বেতন বৈষম্য, যা কখনোই আমরা মেনে নিতে পারি না। স্বাধীন রাষ্ট্রে আমরা যেন দাসত্বর শৃঙ্খলে আবদ্ধ। আজকে গ্রাম পুলিশ সদস্যরা দাসত্বের মাঝে আছে, তারপরও এই ন্যূনতম সামান্য বেতন নিয়েও রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। অনেক ঝড় এসেছে, আমরা কোনোভাবেই কোনো ঝড়েই আমাদেরকে ভেঙে ফেলতে পারেনি। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সবসময় আমরা বুক চেতিয়ে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে। আপনারা সকলেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
কেউ অন্যায়কারীর কাছে মাথা নত করবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আজকে এই বৈষম্য কোঠা আন্দোলনের যে ছাত্ররা শহীদ হয়েছেন, আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে যে বীরেরা আজকে এই স্বাধীন রাষ্ট্রকে উপহার দিয়েছে, তাদেরকে সেলুট জানাচ্ছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে সকল গ্রাম অঞ্চলের রাস্তাঘাট, প্রতিটা বাড়ি, প্রতিটা মন্দির, কোনো মন্দিরে যেন কোনো দুষ্কৃতিকারীরা প্রবেশ না করতে পারে, ক্ষতি না করতে পারে, দেশের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সে ব্যাপারে সকলেই আপনার আমার হাতে যে রাষ্ট্র একটি বেতের লাঠি দিয়েছে, সেই বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং রাষ্ট্রের সকল কিছু নিরাপদ রাখবেন। এটা আপনাদের সকলের প্রতি আমি অনুরোধ করছি। সেই সাথে আমি রাষ্ট্রের সকল জীর্ণতাকে ছুঁড়ে ফেলে সুন্দর একটি রাষ্ট্রের আমরা যে আভাস পেয়েছি, আজকে আমার সন্তানেরা স্বাধীন বাংলায়, আজকে সকালেও ছোট বাচ্চাটি আমার আয়াত খান, ছোট ছেলে, সে আমাকে দুই গালে দুটো চুমু দিয়ে বলেছিল, বাবা আমরা স্বাধীন, আমরা স্বাধীন। ছোট বাচ্চা আমার আয়াত খান, সে বলছে আমাদের মাথাটা, আমরা স্বাধীন। তাই স্বাধীন দেশে কোনো বৈষম্য যেন না থাকে, তাই রাষ্ট্রের যে মহান নায়করা, বীর শ্রেষ্ঠ যারা, তাদের প্রতি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা যেন পরিবার পরিজন নিয়ে তিনবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, কাজ করতে পারি। গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়া। নিরলসভাবে আপনারা দেখেছেন রাস্তার মোড়ে মোড়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কেউ যাতে নৈরাজ্য না করতে পারে, লুটতরাজ না করতে পারে, সে ব্যাপারে সতর্কভাবে দায়িত্ব পালন করছে। আমার কাছে সবচাইতে আনন্দের বিষয় হলো 18 জুলাই যে লাইভটি করেছিলাম, সেই লাইভে সাড়া দিয়ে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা হাজারো প্রতিকূলের মধ্যেও তারা তাদের দায়িত্ব পালন করেছে সঠিকভাবে। আজকে এই দায়িত্ব পালনের মাধ্যমেই সারা বাংলাদেশ শুধু নয়, বহির্বিশ্বেও গ্রাম পুলিশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য প্রতিটি গ্রাম পুলিশ সদস্য ভাইদেরকে আমি অনুরোধ করব, রাষ্ট্রের দেয়া পোশাক পরে গ্রাম পুলিশ বাহিনীর সম্মান রক্ষার্থে কেউ রাষ্ট্রীয় সম্পদ যাতে লুট না করতে পারে, ক্ষতি না করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। অবশ্যই আজকে রাতেই 8টায় কেয়ারটেকার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তারপরে তাদের দিক নির্দেশনায় আমাদের কার্যক্রম পরিচালনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্ব নিজের জায়গা থেকেই দায়িত্ব পালন করবেন বলে আমি অনুরোধ করছি। বিশেষ করে আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন। আর সাংগঠনিক যে আলোচনা আছে সেই আলোচনাটা আমরা করব।
বিশেষ করে আমি গত 2 দিন অনেক গ্রাম পুলিশ সদস্যরা আমাকে ফোন দিয়েছে এবং ফেসবুকে কিছু পোস্ট দেখেছি যে কর্মবিরতির একটি পোস্ট আমি আপনাদের সকলের ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে হাত জোর করে অনুরোধ করব, কেউ কর্মবিরতির এই গুজবে বা এ ধরনের ফাঁদে কেউ পা দিবেন না। কর্মবিরতির ফাঁদে কেউ পা দেবেন না। মনিরুল ভাই সহ যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে আমি স্বাধীন রাষ্ট্রের, স্বাধীন দেশের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের নাম বলা সম্ভব না, অনেক ব্যক্তি লাইভে, তো আপনারা সকলেই লাইভটা শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে সকলে দেখতে পারে এবং আমাদের এই ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ করার যে প্রত্যয়টি আমরা নিয়েছি, সেই প্রত্যয় নিয়ে এবং রাষ্ট্রের স্বপ্ন পূরণে, রাষ্ট্রের ছাত্রদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে সব সময়ই। তাই আপনারা সকলেই কেউ কর্মবিরতির ডাক দিবেন না, কারণ পুলিশ বাহিনী তারা কর্মবিরতিতে গিয়েছে কেন, কোন কারণে, এই প্রশ্নগুলো আমি এখানে ভাঙব না। তাদের দাবি, তারা যেটা বলছে সেটা তাদের জায়গা। তবে আমাদের, আপনারা জানেন বর্তমান আদালত সীমিত করা হয়েছে। ওয়ালাইকুম সালাম ভাই, মনিরুল ভাই। আদালত সীমিত করা হয়েছে, দ্রুতই কেয়ারটেকার সরকার শপথ নেওয়ার পরেই হয়তোবা পূর্ণাঙ্গ আদালত শুরু হবে। সেই আদালতেই মাধ্যমেই মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে আপিলটি খারিজ করে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করবে এমন প্রত্যাশাই করছি রাষ্ট্রের নায়কদের প্রতি। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমার গ্রাম পুলিশ বাহিনীর প্রায় 47,000 পরিবারের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আমাদের রিকোয়েস্ট, যেন আদালতে আর কোনো মানুষকে, আর কোনো বিচার প্রার্থীদের এভাবে দাঁড়া দাঁড়া ঘুরতে না হয়। 19 সালে গ্রাম পুলিশ বাহিনীর 19 সালে রায় হয়েছে। 2024 সাল শেষ দিকে এই স্বৈরাচারী সরকার ডেটের পর ডেট আমাদের সিরিয়াল 17তে চলে আসার পরে সেই সিরিয়াল আবার নিয়ে চলে যায় 100-র উপরে। এইভাবে ঘোরাতে ঘোরাতে গ্রাম পুলিশ সদস্যদের ভিতরে যন্ত্রণার পাহাড় হয়ে গেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কেন যেন আইনের প্রতি কেমন যেন একটা অনীহা আমাদের ভিতরে চলে এসেছে। আমরা এই বৈষম্য থেকে অবশ্যই বের হতে চাই এবং অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা যারা আসছেন, এখন রাষ্ট্র পরিচালনা করবেন যারা, তারা অবশ্যই আমাদের এই কষ্টগুলো খতিয়ে দেখবেন। একমাত্র রাষ্ট্রের নিরহংকার আমাদের এই গ্রাম পুলিশ বাহিনীর যে গৌরবময় ঐতিহাসিক রায়ের কপিটি আপনারা দেখলেই দেখবেন। এ বাহিনী 230 বছর দাসত্বই করে এসেছে, সব কষ্টে আছি। সেই কষ্টের কথাগুলো আমি বর্তমান রাষ্ট্রনায়কদের কাছে বারবার বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের কষ্টগুলো দেখবেন এবং দ্রুতই আদালত সচল হলেই যেন গ্রাম পুলিশ বাহিনীর এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হয়, বৈষম্য থেকে মুক্ত দেওয়া হয়, সেটার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদেরকে আমি অনুরোধ করছি, আমি একজন গ্রাম পুলিশ সদস্য,
আমি কোনো নেতার জায়গা থেকে আমি কোনো কথা বলছি না। আমি একটি কথাই বলতে চাই, গত 18 জুলাই আমি যে লাইভটি করেছি, আপনারা সেই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে বর্তমান রাষ্ট্রনায়কদের কাছে পৌঁছে দিন, ছাত্র সমাজের কাছে পৌঁছে দিন। আমরা ছাত্র সমাজের পাশে ছিলাম, আমার সন্তানদের পাশে আমরা ছিলাম, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। আমরা শুধুমাত্র ওই লাঠি নিয়েই চেষ্টা করেছিলাম, কারণ অস্ত্রের কাছে আমরা পারিনি এগোতে। তাই আমরা রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে রাত দিন 24 ঘন্টা আধারে অনাহারে থেকে দায়িত্ব পালন করে গেছি। যুদ্ধ শেষ হওয়ার পরে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কষ্ট করে, আপনারা জানেন দেশে লুট হয়, লুটতারাজ, সেই লুটতারাজ করা শুরু করে দিয়েছিল একটি মহল। অলরেডি সেটা প্রতিরোধে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোপরি কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। তাই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সকলকেই, আদালত সচল হলেই এবং কেয়ারটেকার সরকারের শপথ অনুষ্ঠান হয়ে গেলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা, সে জায়গাটায় আমরা যেতে পারবো আপনাদের সকলকে নিয়ে। এখানে কোনো নেতার কোনো গল্প নেই, আমরা সবাই নেতা, আমরা সবাই সাধারণ গ্রাম পুলিশ সদস্য, এক কথাই শেষ। তো যারা অনলাইনে এখন আছেন, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে। রাষ্ট্রের এই অবস্থায় রাষ্ট্রের পাশে ঝাঁপিয়ে পড়তে হবে, রাষ্ট্রকে নিরাপদ রাখতে হবে, রাষ্ট্রের মানুষের জানমালের হেফাজত করতে হবে। প্রতিটা থানায় গ্রাম পুলিশ সদস্যরা ডিউটি করছে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা এসএলএন অফিসে, ইউনিয়ন পরিষদে, ভূমি অফিসে গ্রাম পুলিশ সদস্যরা রাত দিন রাষ্ট্রের প্রয়োজনেই কাজ করে যাচ্ছে। তাই রাষ্ট্র ব্যবস্থায় যারা আসছেন তারা অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীকে মূল্যায়ন করবেন। গ্রাম পুলিশ বাহিনীর যাতে তিন বেলা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে পারি, মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করলেই হয়তোবা আমরা স্বপ্ন পূরণ হবে এই 47,000 পরিবারের। বিশেষ করে আপনাদের সকলের প্রতি আমি একটি অনুরোধ করব, আপনারা সকলেই রাষ্ট্রের প্রয়োজনে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, ছাত্র ভাইদের পাশে থাকবেন, ছাত্র ভাইদের প্রতিটি কাজে সহযোগিতা করবেন। বিশেষ করে গ্রাম পুলিশ সদস্যদের পোস্টে এবং লাইভে এসে কেউ বাজে কমেন্ট করবেন না, বিনয়ের সাথে অনুরোধ। পেটে ভাত নাই, কাজ করছি, ডিউটিতে আছি, নেতা জানি না, নেতা হলো গ্রাম পুলিশের দফাদার। শুধুমাত্র আমি একজন দফাদার হিসেবে হয়তোবা আমার গ্রাম পুলিশ সদস্যদেরকে আমি সবসময় অনুরোধ করি সঠিক রাস্তায় থেকে সঠিকভাবে কাজ করার জন্য। সেই সাথে আপনাদের সকলকেও অনুরোধ করি সঠিকভাবে রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন করার জন্য। তো ধন্যবাদ মনিরুল ভাই। বিশেষ করে দেশের ক্লান্তি লগ্নে অবশ্যই আমাদের সকলকেই রাষ্ট্রের পাশে থেকে কাজ করতে হবে, রাষ্ট্রযন্ত্রকে ঠিক রাখতে হবে, রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে হবে, কোনো জায়গায় ডাকাতি লুটতরাজ করতে দেয়া যাবে না। এদিকে সকলেই প্রস্তুত থাকতে হবে, কারণ এ দেশ আমার আপনার সকলের, দেশটি কারো বাপের নয়। তাই ছাত্রদের কিছু কথা আমাদের বলতেই হয়। এই মুহূর্তে আমি মুঠোফোনে সাইদুল দেওয়ান, আমার বন্ধু এবং ভাই মাদারীপুর থেকে, আমরা কোনো পদপদবীর জায়গা থেকে কোনো কথা বলবো না, আমি একটি কথাই বলবো, আমরা ভাই,
বন্ধু হিসেবে আমাদের যে কার্যপরিধি এতদিন পর্যন্ত করেছি, এখন রাষ্ট্রের প্রয়োজনে আমাদের কাজ করতে হবে, কোনো রকম কর্মবিরতি দেওয়া যাবে না। এটা আপনাদের সকলের প্রতি অনুরোধ করছি। কোনো দেশ বিরোধী কুচক্রী মহলের পাদে পা দেওয়া যাবে না। এই মুহূর্তে অনুরোধ করছি, যারাই পোস্ট করেছেন পোস্টগুলো ডিলিট করে ফেলবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে কথা বলছেন এখন সাইদুল দেওয়ান, আমাদের রিট মামলার সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, আপনারা এবং আমরা সকলেই জানি একটি ভীষণ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে বর্তমানে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা গ্রাম পুলিশ বাহিনী, আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা সেই হিসাবে রাষ্ট্রের দুর্যোগ, রাষ্ট্রের সুসময়, রাষ্ট্রের দুঃসময় সবসময় আমরা আমাদের বিগততা দিয়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করবো। এটাই আমাদের গ্রাম পুলিশের পূর্ণ ঐতিহ্য। হোক আমাদের বেতন অল্প, হোক আমাদের সম্মান কম, তারপরেও আমরা নিবেদিত প্রাণ। আমরা নিজের জন্য সবসময় আমাদের সবটুকু নিয়ে চেষ্টা করি। সেই হিসাবে আমার সহযোগিতা আমরা সকলে জেলা উপজেলা বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা বর্তমানে পালন করছি। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য, আমাদের গ্রাম পুলিশের যে বাহিনীটা আছে, আমাদের মূলত অভিভাবক বলতে কেউ থাকে না। দেখা গেছে আপনার আনসার মিনিটের প্রধান আছে, তিনি এই দেখেন গুরুত্বপূর্ণ আমরা কাজ করছি, নাম হচ্ছে অন্য অন্য বাইরের অন্য অন্য দপ্তরে। তো আমরা সকলেই সেদিন আগে দেখেছেন এই হঠাৎ করে যে পুলিশ সদস্যরা বাংলাদেশের যারা নিখোঁজ হয়েছেন ছাত্রদের সাথে, ছাত্র দ্বারা এই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে, আমি সকলের কামনা করছি এবং শোক প্রকাশ করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে। আমরা সকলেই এই দেশের ক্রান্তি লগ্নে, এই দেশের দুঃসময়ে অবশ্যই আমরা সকলেই আমাদের দায়িত্ব কর্ম পালন করবো। আর বিনয়ের সাথে বলছি, যেগুলো গ্রাম পুলিশ আমি দেখেছি, যেগুলো গ্রাম পুলিশ আমরা দেখেছি যে কর্মবিরতি করবে, এটা করবে, ওটা করবে, আরে বাইরে দেশ আগে বাকি, তারপরে হলো আমাদের নিজেরই। কিন্তু আমাদের সময় আছে, আমরা সকলে কথা বলবো। আমরা যখন হলে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সাথে আমরা সাক্ষাৎ করবো এবারে যে আমাদের এই অবস্থা আমরা নিশ্চিত করেছি, ঠিক আছে, আমরা কর্তব্য পালন করছি আমাদের, আমরা বৈষম্যের শিকার। কেননা এই আন্দোলনটা হচ্ছে কিন্তু ছাত্র জনতার থেকে, ছাত্র জনতা যে আন্দোলনটা করলো, এটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা যে বাংলাদেশের সরকারি কর্মচারী হিসাবে আমরা যে বৈষম্যের শিকার, এটা তো আমরা একবারে উজ্জ্বল একটি প্রমাণ যে আমরা বৈষম্যের শিকার। যেখানে একটা লোকের যদি আপনার আউটসোর্সিং হয়, আপনার রেগুলার মজুরিতে যদি হয়, তাহলেও তো আপনি দেখবেন সর্বনিম্ন হলে 500 টাকা হয় রোজ। কিন্তু আমরা গ্রাম পুলিশ বেতন পাচ্ছি 216 টাকা। এখানে আমরা হাজার হাজার মহাভাবে আমরা বৈষম্যের শিকার। অবশ্যই আমরা এই কথাগুলো তুলে ধরবো। কিন্তু আমাদের এখন এই সময় এই ক্রান্তি লগ্নে অবশ্যই আমাদের দেশ সেবায় বা জাতির সেবায় আমরা সকলে নিবেদিত থাকবো। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকলেই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করুন। দরকারে আমরা কিছুটা স্বাভাবিক হলে আমরা যে সরকার বর্তমানে আসছে, আমরা দরকারে তাদের সাথে আমরা অবশ্যই একটা যে আমাদের কথা আছে। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সকলেই যার যার দায়িত্ব পালন করবেন। আমি অনুরোধ করছি স্বেচ্ছাসেবী গ্রাম পুলিশকে আমরা বিদ্রোহ বা আমরা অবিরতি না গিয়ে, কেননা আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আমরা বৈষম্যের শিকার, এটা তোমার হাজার হাজার ভাবে প্রমাণিত। ঠিক আছে, জল করে দেখা যাচ্ছে যে আমরা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা একটা লোক একজন মহল্লা করছি 6,500 এবং দখলদার করছি 7,000। তাহলে আমরা বৈষম্যের শিকার, এটা তো একবারে প্রমাণিত। কিন্তু আমাদের সংবাদটুকু পৌঁছাই দিতে হবে। তো আমরা চাই, আমরা অচিরেই আমরা যারা আছেন ওই যে
বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন আমরা অবশ্যই সভাপতির সাথে আমার কথা হয়েছে। আমরা অবশ্যই আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যে কমিটির সাথে আমরা তাদের বলবো বা আমাদের যাতে তারা তাদের সাথে আমরা তুলে ধরবো। অবশ্যই আপনারা এটা চিন্তা করবেন না, আমরা তাদের সাথে অবশ্যই আমরা অচিরেই একটু স্বাভাবিক হলে আমরা তাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো। ঠিক আছে, আপনারা সকলে দোয়া করবেন বিশেষ করে। আর যেটা একটু যার যার জায়গা থেকে দেখবেন এখন এই সুযোগে যারা আছে দেশের বিরুদ্ধে তারা অবশ্যই দেখবেন বিভিন্ন দুর্নাম বা দেশের ক্ষতি করার জন্য সাধারণ পাবলিকের ক্ষতি করার জন্য মুঠোগুলো ডেকেছে। আপনারা সকলেই দায়িত্ববদ্ধ সতর্কতায় পালন করলে অবশ্যই কোনো ষড়যন্ত্রকারী দেশকে নিয়ে খেলতে পারবে না ইনশাল্লাহ। কেননা আমরা গ্রাম পুলিশ মাঠ পর্যায়ে কাজ করি, একবারে অল্পাকায় থেকে আমরা আমাদের কর্তব্য পালন করি। অবশ্যই আমরা যদি গ্রামগঞ্জকে আমরা শেষ রাখতে পারি অবশ্যই আমরা বাংলাদেশকে শেষ রাখতে পারবো। আমি সেই অনুরোধ সকলেই করছি বিনয়ের সাথে, সকলে সেই কাজ করবেন। আর আমি দেখেছি যে আগে দেখছেন যে লালমিয়া সাহেব এটা করেছে ওটা করেছে ঠিক আছে ভাই, করলে করার মতো করতে হবে। আর সেখানে আইনগত ভাবে আমাদের এই সময়ে আমাদের কর্মসূচিতে গেলে আসলে কথা করে আজকে আমাদের ঠিক হবে না। আমরা যাদের সাথে আলোচনা করে ঠিক আছে, যারা আপনাদের মতো বিশেষজ্ঞ আছে, যারা মতামত দিয়েছেন যে আপনারা অবশ্যই স্বাভাবিক হলে যেভাবে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি আমরা ওইভাবে কাজ করছি। সকলেই ওইভাবে কাজ করুন। আমরা অচিরেই স্বাভাবিক হলে আমরা সরকার এবং যে ছাত্র ছাত্র আন্দোলনের যে যারা সমন্বয়ের কাছে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আমরা যোগাযোগ চেষ্টা চালাতে হয়তো অধিকারের কথা হয়েছে কিনা জানি না, হয়তো আমরা চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য দৃঢ়ভাবে। সেটা সকলেই দেশের সেবায় নিয়োজিত থাকেন, দায়িত্ব পালন করুন। আমরা অবশ্যই আমরা আমাদের একটি জিনিসপত্র অবশ্যই আমাদের প্রচার করে দেবেন ইনশাআল্লাহ। একবারে মহান আল্লাহ তাআলা সেবায় ভালোর জন্য বলে এটাই সঠিক। সকলে ভালো থাকবেন, দোকান খোলার একটা দায়িত্ব পালন করবেন। আমি এইভাবে সকলকে আমি বিজয়ের সাথে অনুরোধ করছি। সভাপতি বলবেন যে অবশ্যই সভাপতি বলবেন যে আপনি বলবেন যে আমরা অবশ্যই চেষ্টা করবেন যে কথা আপনি ক্লিয়ার করে বলেছেন যে আমরা বৈষম্যের শিকার, এটা তো আর কোনো কাগজ কলম দিয়ে বোঝানোর দরকার নাই। আমরা যে বৈষম্যের শিকারের তো আপনি আমাদের বেতনের স্কুলের কথা বললেই আমাদের যে কয় টাকা পাই একটা লোকের তো মনে হয় আমার পাঁচ শিকারের পয়সা হয় না। এটা আমরা শুধু আমরা পৌঁছাইতে পারি তাদের সাথে সংবাদ অবশ্যই আমরা আমাদের আমাদের অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। সকলে সেইভাবে পালন করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সকলকে সুস্থ রাখবো এবং এই খেলাধুলার দেশ থেকে যে আমাদের আছে অবশ্যই দেশকে দ্রুতই আল্লাহ মহান আল্লাহ আমাদের আর যার যার ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলা দোয়া করবেন এবং ছাত্র অনুযায়ী দায়িত্ব কর্তব্য দিয়ে আমরা যেভাবে পারি সবটুকু দিয়ে চেষ্টা করে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেওয়ান, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই কোন জেলা থেকে আমি আগে পরিচিত হই? ভাই আমি জামালপুর জেলা মাদারগঞ্জ থানার শীদুল ইউনিয়নের মঞ্জুরুল ইসলাম। যাই হোক, ফারুক হোসেন ভাই, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এই মুহূর্তে কোনো কর্মবিরতি নয়, আগে দেশটা ঠিক হোক, তারপরে আমরা কর্মবিরতিতে যাওয়া লাগলে আমরা অবশ্যই যাব, আপনাদেরকে নিয়েই যাব। এখন দেশটি সংস্কারের কাজ চলছে, অর্থাৎ গত এক মাস যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধের পরবর্তীতে দেশের কিন্তু কিছুই থাকে না, দেশটা একটা লন্ডভন্ড হয়ে যায়। তো আমাদের দেশটার অবস্থা ঠিক সেম। তো এই মুহূর্তে আপনারা দেখেছেন রাষ্ট্রপতি মহোদয় থেকে শুরু করে সেনাপ্রধান মহোদয় সকলেই এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা কিন্তু বারবারই বলছেন যে রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সকলকে এগিয়ে আসার জন্য এবং সকল বাহিনীকে নিরলসভাবে কাজ করার জন্য। এই মুহূর্তে দেশে ডাকাতি, মানুষের লুটতরাজ, এ ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এই জায়গা থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে, রক্ষার্থে
আমাদের এখন দায়িত্ব পালন করতে হবে। এখন দায়িত্ব পালন না করে যদি আমরা কর্মবিরতিতে যাই, তাহলে কি আমরা দেশের রাষ্ট্রের পক্ষে হলাম না রাষ্ট্রের বিপক্ষে আমাদের অবস্থান হয়ে যাবে? কথাটা ঠান্ডা মাথায় আগে বুঝে নেবেন। না বুঝে কর্মবিরতির ঘোষণা দিয়ে এই গ্রাম পুলিশ বাহিনীকে আবারও 230 বছরের দাসত্বের মধ্যে ফেলে দিবেন না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আপনারা যে কর্মবিরতির কথাগুলো বলছেন, আপনাদের কথাগুলো অবশ্যই যুক্তিযুক্ত এবং সে আন্দোলনে আমরা যাব অবশ্যই রাষ্ট্রকে পরিপূর্ণ করে। রাষ্ট্রের যে অবস্থা, এই অবস্থায় আপনি যদি আন্দোলনে যান, তাহলে দেশপ্রেমিকের থেকে আমার মনে হয় বিশ্বাসঘাতক রূপে গ্রাম পুলিশকে চিহ্নিত করা হতে পারে। তো যাই হোক, কিছু ভাই যারা কমেন্ট করছেন, 3 দফা দাবি দিচ্ছেন, আসলে আমাদের 3 দফা দাবি নয়, আমাদের 1 দফা দাবি মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন। এক কথায় একটি দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। কি ভাইজান, তাই তো না অন্য কিছু? জি, আমাদের দেশটা আগে নিয়ন্ত্রণে আসুক, তারপরে আমাদের তো আপনারা 3 দফার দাবিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর 3 দফার দাবিতে গেলে আবারও সেই সমস্যার দিকে আমরা চলে যাব। তো যাই হোক, আপনারা যারা ইয়াং আছেন, নতুন চাকরি হয়েছে, আপনারা জ্ঞান বুদ্ধিতে অনেক আমাদের থেকে অনেক ঊর্ধ্বে আমি মনে করি। আমি আপনাদেরকে সেলুট জানাই। আপনাদের মতামতকে আমি মূল্যায়ন দিয়েই আমি কথা বলছি এবং আপনাদেরকে সাথে করেই আমরা কাজকর্মগুলো করব। আর কালকে লাল মিয়া যে প্রস্তাব দিয়েছে, আমার সাথে কথা হয়েছে লাল মিয়ার, মোস্তফা কামাল, এম এ নাসের, দেলোয়ার, সকলের সাথে কম বেশি কথা হয়েছে আমাদের। তো আমরা সকলেই একমতে এসেছি। এখন রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে সকলে দায়িত্ব পালন করব। এই মুহূর্তে রাষ্ট্রের সম্পদ বিনষ্ট হোক, রাষ্ট্রের ক্ষয়ক্ষতি হোক, এরকম কোনো কাজে আমরা কেউ লিপ্ত হব না। তাই আপনাদের জরুরিভাবে আজকের এই লাইভটি আমার করা, যে যাতে কেউ এই কর্মবিরতি নামক যে আন্দোলনের কথা বলে গ্রাম পুলিশ বাহিনীকে পথভ্রষ্ট করবেন না। বিনয়ের সাথে অনুরোধ করছি, গ্রাম পুলিশ বাহিনীকে পথভ্রষ্ট করবেন না। অবশ্যই কর্মবিরতিতে যেতে হলে আমরা যাব, যা করা লাগে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা করব। নেতার জায়গা থেকে নয়, আমি একজন গ্রাম পুলিশ সদস্যর জায়গা থেকে, আমার একটি পরিবার আছে, আমার স্ত্রী সন্তান আছে, আমারও পেট আছে, আমারও পেটে ক্ষুধা লাগে, আপনারও লাগে, আমারও লাগে। আপনার যা বেতন পান আমিও তাই পাই, হয়তোবা 7,000, হয়তোবা 6,500, এইটুক ডিস্টেন্স থাকতে পারে। তাই কষ্ট আমরা সকলেই সহ্য করছি। 17 সাল থেকে আদালতের ঘুরতে ঘুরতে এখন আর আদালতের যেতে ভালো লাগে না। এই বুকে পাথর জমা আছে। স্বৈরাচারী সরকার আমাদের ঐতিহাসিক রায়টি তারা আপিল করে সুপ্রিম কোর্টে নিয়ে বছরকে বছর আমাদের ঘোরাচ্ছে। এর চেয়ে কষ্টের কি থাকতে পারে বলেন তো? আজকে সময় এসেছে নতুন জাগরণের, সময় এসেছে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। তাই অবশ্যই অবশ্যই আগামী সরকার হবে নিষ্ঠাবান, সেটা আশা করছি এবং এই 47,000 পরিবারের মুখে হাসি ফুটবে সেই প্রত্যাশা করছি। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজকর্মগুলো করে যেতে হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে, রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে হবে। ফারুক ভাই, আপনি আমার কথা মনে হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কর্মবিরতিতে যাওয়া লাগলে অবশ্যই যাব। এই মুহূর্তে রাষ্ট্রীয় সম্পদ
রক্ষার্থে আমাদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনীর সদস্যরা জনসাধারণের তোপের মুখে আছে, যে কারণে তারা আন্দোলন দেখিয়ে কথাটা ভেঙেই দিতে হলো। এখন তারা সরে রয়েছে, খালি যে জনসাধারণের গণপিটুনির ভয়ে কথাটা বলতে হইলো, আমার বলতে চাইছিলাম না। তারা রাষ্ট্রের যদি ভালো চাইতো তাহলে আজকে শত শত ছাত্র মরতো না। তো তারা রাষ্ট্রের ভালো চায় না বিধায় কর্মবিরতি দিতে গিয়েছে। আমরা রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে 230 বছর আমরা নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। তাই রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে আমরা কোনোভাবেই কর্মবিরতিতে যেতে পারি না। আমাদের আরো 10টা দিন যাক না কেন, সরকার যদি আজকে শপথ নেয়, হয়তোবা 10-15 দিনের মধ্যে দেশটা স্বাভাবিক হয়ে যাবে, উন্নত পাবে, তখন আমরা কর্মবিরতিতে যেতে পারবো। কিন্তু এই মুহূর্তে নয়। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই মুহূর্তে নয়। আপনারা যেটা চাচ্ছেন সেটাই হবে। আপনাদের সাথে আমি সমত পোষণ করছি। আপনাদের বিরুদ্ধে আমার মত নয়, আপনাদের পক্ষে। কথাগুলো একটু বুঝতে হবে। আপনারা যদি মনোযোগ সহকারে না বুঝেন তাহলে হয়তোবা এই বাহিনী আবারও একটি মরণ ফাঁদে পড়ে যেতে পারে। বারবার যেমন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আপনারা দেখেছেন, যখনই লক্ষ্যর কাছে পৌঁছে যায় তখনই কোনো একটা ভুলে আমরা আবারও পিছিয়ে যাই অনেক দূরে। অবশ্যই অবশ্যই একসাথে কাজ করতে বাধ্য সকলের সাথে কম বেশি কথা হয়েছে আমার। অবশ্যই দেশটা আরো স্বাভাবিক হলে আমরা অবশ্যই এক প্ল্যাটফর্মে বসার চেষ্টা করব। বসে আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে, আপনাদের ছাড়া নয়, নেতা বলে কোনো কথা নাই। আপনারা যেটা একতরফা কথা বলছেন, আপনি আপনার জায়গা থেকে যে ভাইরা কর্মবিরতির কথা বলছেন, আপনি কি ডিউটি পালন করছেন, আপনার আইডি থেকে একটা ভিডিও দয়া করে এখন পোস্ট করেন। আপনারা কয়জন কোথায় দায়িত্ব পালন করছেন, দয়া করে অনুরোধ করছি আপনাদের। এটা আপনার আমার ভাগ্যের উন্নয়নের জন্য। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় দায়িত্ব পালন করছেন, সেখান থেকে একটি লাইভ করেন, একটি শর্ট ভিডিও ছাড়েন, একটা ছবি পোস্ট করেন। তাহলেই হয়তোবা আমাদের ভাগ্যের উন্নয়নে সবচাইতে বড় অংশীদার হিসেবে আপনি যুক্ত হবেন। আন্দোলন তো প্রতিটা প্রেক্ষাপটেই আন্দোলন হয়। আন্দোলন করতে হলে আমাদের আন্দোলনের বিষয়গুলো আগে বুঝে নিতে হবে যে আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা কিন্তু কোনো সরকারি কর্মচারী নয়। দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আমি কিন্তু লাইভে আপনাদের বলেছি, আমরা রাষ্ট্রের কর্মচারী। তো রাষ্ট্র এখন ক্রান্তিকাল, অর্থাৎ রাষ্ট্র এখন অভিভাবকহীন। তো রাষ্ট্রের যে মানুষরা আছে তারাই হলো রাষ্ট্রের অভিভাবক হয়ে এখন আপনারা দেখছেন পথে ঘাটে প্রতিটা জায়গায় ছাত্ররাই দায়িত্ব নিয়ে কাজ করছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, কাজ করছে আনসার বিডিবি। হয়তোবা আমরা দ্রুতই আজকালের মধ্যে পুলিশ সদস্যদেরকেও কাজে যোগদান করতে আমরা দেখব, বা ফিরে আসবে আবার সেই আগের ন্যায় বাংলাদেশের, আমাদের সোনার বাংলার সেই সুন্দর রূপ আমি আশা রাখি। তো সে পর্যন্ত আমাদের রাষ্ট্রের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্যই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। পরবর্তীতে অবশ্যই আমরা সকলে মিলে হয়তোবা সেটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরো অনলাইনে আমরা আলোচনা করার চেষ্টা করব। একটা প্ল্যাটফর্মে আলোচনা করে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হই, আমাদের অবশ্যই আপনাদেরকে আমরা
অবগত করব, লাইভের মাধ্যমে হোক, পোস্টের মাধ্যমে হোক, আপনাদেরকে আমরা অবগত করব। অবগত করে আপনাদেরকে সঙ্গে করে আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছবো ইনশাল্লাহ, সকলে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে। আমি এই বলেই সরকার ভাই আপনাদের চেয়ারম্যানকে মেরে ফেলছে। একটা জিনিস, আপনারা কেউ কিন্তু অস্ত্র নেই, আমরা নিরস্ত্র, অর্থাৎ রাষ্ট্রের দেয়া একটি বেত আমাদের অস্ত্র, যে কারণে আমাদের অবশ্যই অবশ্যই সবকিছু মাথায় নিয়ে জি 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 ভাই, আপনাদের কথাগুলো অবশ্যই অবশ্যই আমি মাথায় রেখেছি এবং অবশ্যই আমরা কর্মবিরতিতে যদি যাওয়া লাগে আমরা যাব। যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে, তাদের কাছে আমাদের দাবিটা আগে পেশ করি, পেশ না করে আমরা কর্মবিরতিতে যাওয়াটা ঠিক হবে না, এটা মনে করি। কারণ এই মুহূর্তে রাষ্ট্রের অবস্থা খুবই নাজুক, খুবই অবস্থা খারাপ, যে কারণে আমরা 230 বছর যেহেতু দাসত্বের মধ্যে থেকে এই রাষ্ট্রের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছি, নিজেরা আধারে অনাহারে থেকে এই গ্রাম অঞ্চলের মানুষকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রটি পরিপূর্ণতা পাওয়া পর্যন্ত সকলে মিলে রাষ্ট্রের সকল সম্পদ রক্ষার্থে আমরা যেন দায়িত্ব পালন করি। আমি পরিশেষে আবারও সকলের কাছে অনুরোধ করে বলবো, আপনারা সকলেই অবশ্যই অবশ্যই দায়িত্বটি পালন করবেন এবং দ্রুতই রাষ্ট্র ব্যবস্থা স্বাভাবিক হয়ে গেলে আমাদের যে সন্তানেরা, ছাত্ররা যারা নতুন বাংলাদেশকে উপহার দিয়েছে, তাদের কাছে আমাদের এই বৈষম্যর রূপরেখাটি আমরা তাদের কাছে পেশ করব। পেশ করার পরে তারা কি সিদ্ধান্ত নেয় এবং বর্তমান সরকারের, আপনারা জানেন যে কেয়ারটেকার সরকার গঠিত হয়েছে, তার প্রধান আজকে রাত 8টায় শপথ নেবেন। শপথ নেওয়ার পরে আমরা তার কাছে আমাদের মহামান্য হাইকোর্টের রায়ের কপিটি আমরা দেব এবং দীর্ঘদিন যাবৎ আমাদের যে এই আদালতে যেতে আসতে কতটা কষ্ট যন্ত্রণার উপরে আমাদের পার হতে হয়েছে, সেই কথাগুলো আমরা তুলে ধরব। কারণ রাষ্ট্র ব্যবস্থার প্রতিটা জায়গায় সংস্কারের প্রয়োজন। এই আদালতে যেভাবে আমাদের দিনের পর দিন ঘুরিয়েছে, সে বিষয়গুলো আমলে নিয়েই এই মুহূর্তে আপনারা জানেন আদালত সীমিত করা হয়েছে। তো আদালত স্বাভাবিক হলেই এবং রাষ্ট্রটি স্বাভাবিক হলেই আপনাদের সকলকে সাথে করে নিয়ে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। ফারুক ভাই রিভিউ করুক কি করুক সে ব্যাপারে আমাদের এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ বর্তমান যে ছাত্র সমাজ, বর্তমান যে সরকার গঠন হতে যাচ্ছে, তারা সকলেই বৈষম্য বিরোধী। তারা চায় যে এই বৈষম্য বাংলাদেশে থাকবে না। অবশ্যই তাদের কাছে আমরা একটি সুবিচার পাব। তারা অবশ্যই এই বাহিনীকে অবশ্যই অবশ্যই কষ্টের কথা চিন্তা করে, আমাদের কাজের কথা চিন্তা করে অবশ্যই আমাদের এই বৈষম্য থেকে মুক্তি দেবেন বলে আমি মনে করি। যে কারণে এই মুহূর্তে আমাদের আর কোনো কর্মসূচির দিকে আমরা না যেয়ে কিছুটা দিন আমরা রাষ্ট্রপ্রধান যারা শপথ গ্রহণ করবেন তাদের কার্যক্রমের দিকে আমাদের নজর দিতে হবে, তাদের আদেশ নির্দেশ ফলো করে, এবং দেশটা স্বাভাবিক হলেই আমরা আপনাদেরকে সঙ্গে করেই ইনশাল্লাহ আমাদের বাকি কাজগুলো করব। সকলে এই মতে আমার সাথে একমত আছেন কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন।
আপনারা যারা লাইভে আছেন আপনাদের কাছে বিনয় সাধারণ অনুরোধ করছি, মনিরুল ভাই আপনি একটু লাইভে দয়া করে আসবেন কি? আমি কিন্তু আপনাকে নেয়ার জন্য বারবার চেষ্টা করতেছিলাম। আমি একটু ভিডিও পাঠিয়েছি, যদি দয়া করে আসেন। এবং এই দেশের দেশ আমার আপনার সকলের, এখন দেশের ক্রান্তি লগ্নের টাইমে আমাদের কি করা উচিত এই মর্মে আপনার একটু মতামত কামনা করছি। দয়া করে যদি একটু লাইভে আসছেন। ধন্যবাদ মনিরুল ভাই, আপনার কমেন্ট আমি বুঝতে পেরেছি। সুন্দর একটি করেছেন যে গ্রাম পুলিশ আরাফত আলী, দেশ এখন ক্লান্ত কাল পার করছে, দেশ একটু শান্ত হোক তারপরেই আলোচনা করা যাবে। আলহামদুলিল্লাহ ভাই, আমার মত এটাই। এই মতের সাথে যারা একমত আছেন একটু কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ ভাই। রাকিব, ধন্যবাদ আপনাকে। জি জি ভাই, মামুন ভাই, ছাত্ররা কোনো দল বল নয়, তারা ছাত্র জনতা। তারা দেশ স্বাধীন করেছে এবং তাদের পাশে ছিলেন তার বাবা মা, অভিভাবকরা। তাই আমরা অবশ্যই আমার সন্তানদের পাশে ছিলাম এই আন্দোলনে। তারই ফলশ্রুতি বা তারই প্রমাণ হিসেবে আপনারা 18 জুলাই আমার এই উজ্জ্বলখান আইডিতে একটি লাইভ দেখতে পাবেন। এই বৈষম্য বিরোধী, কোঠা বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কথা বলার কারণে আমি অনেক হুমকি বা এক কথায় মানে প্রাণনাশেরও অনেক হুমকি দিয়েছে, অনেক কিছু করেছে। তখনকার যে রাষ্ট্রের যন্ত্রে যারা ছিলেন তারা। তো আজকে আর কিছু না হোক, নিজের কষ্টের কথাগুলো মন ভরে বলতে পারছি, এটাই হচ্ছিল নতুন বাংলাদেশ। তাই বলতে পারছি, এটাই আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। ফারুক ভাই, কতদিন লাগবে এটা আপনি আমরা সবাই কিন্তু দেখবো। আজকে রাত 8টায় কেয়ারটেকার যে সরকারটি গঠন হয়েছে তার প্রধান ডক্টর ইউনূস মহোদয় আজকে শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের আমলটি শুরু হবে। তারপরে একে একে সকলে শপথের পরেই দেশ স্বাভাবিক আনতে যা যা নির্দেশ থাকবে সেগুলো আমরা পালন করব। পালন করে যখন আমরা দেশ স্বাভাবিক চলে আসবে, তখনই আমরা যে কাজ করছি রাষ্ট্রপ্রধানরা কিন্তু দেখছে। এক কথায় এই যে আমরা কাজগুলো করছি, এই কাজগুলো কিন্তু রাষ্ট্রপ্রধানরা দেখছে। অবশ্যই ভাই, আমরা এই বিষয়গুলো মাথায় নিয়েছি। আপনারা যে কমেন্ট করছেন আমি কমেন্টগুলো দেখছি এবং আপনাদের কমেন্টগুলো এই লাইভের পরে প্রতিটা কমেন্ট অবজারভেশন করা হবে এবং প্রতিটা কমেন্টে আমরা একটা নোট করব। নোট করে কোন কোন বিষয়ে আমলে নেওয়া যায় সেটা আমরা নিয়ে পরবর্তীতে যে কার্যক্রমগুলো হবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা করতে চেয়েছি। সরাসরি বলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা করতে চাই। আপনারা থাকবেন, আপনারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিবেন, আমাদের সামনের থেকে আপনারা নেতৃত্ব দিবেন, আমাদের সামনেই থাকবেন আপনারা। আপনাদেরকে আমরা সামনেই রাখতে চাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এবং এই মতে আমার সাথে একমত পোষণ আপনারা করেছেন কিনা, আছেন কিনা একটু বলবেন। দয়া করে আপনারা আপনাদের কমেন্ট একটু জানিয়ে যাবেন। লাইভটি ছোট করব, লাইভ থেকে বিদায় নেব। আর লাইভ করার কারণ বুঝতেই পারছেন আমাদের গ্রাম পুলিশ সদস্যরা অনেক সময় অনেক কিছু বোঝে না। কারণ লাইভটি যদি সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আপনাদের কমেন্টের উত্তর যদি না দেই, কমেন্টের কথাগুলো যদি না বলি, তাহলে হয়তোবা আপনাদের কাছে একটু থাকে। তো অলরেডি লাইভে আমি আমার বড় ভাই মুসলিম ভাই, তিনিও অংশগ্রহণ করেছে। আমি আমার পক্ষ থেকে ভাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
জি জি জি, মান্নান মিয়া ভাই অবশ্যই সঠিক। অর্থাৎ থানায় পুলিশ নেই, কিন্তু গ্রাম পুলিশ আছে থানায়। প্রতিটি থানায়, প্রতিটি এসিলেন্ট অফিস, প্রতিটি ইউএনও অফিস, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন পরিষদ, প্রতিটি ভূমি অফিসে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বর্তমান কর্মরত আছে। নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, নিরস্ত্রভাবে। কারণ আপনারা জানেন আমাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র নেই, আমাদের কাছে শুধুমাত্র সেই পাহাড়ি বেত, সরকারের দিয়ে একটি বেত আছে, সেই বেত দিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করি। আশরাফ আলী ভাই, আপাতত আমরা কর্মবিরতিতে যাব, কিন্তু এখন না, কিছুটা দিন আমরা দেখি, এবং পুলিশ বাহিনীর সদস্যরা যখনই জয়েন করবে তারপরে আমরা একটু ফ্রি হতে পারবো। অর্থাৎ রাষ্ট্র সম্পদ তখন রক্ষার্থে পুলিশের দায়িত্বের মধ্যে চলে আসবে, তখন হয়তো আমরা একটু সুযোগ পাবো। ওই সুযোগে আমরা আমাদের কর্মবিরতির ডাক দেই, যেটাই করি আপনাদেরকে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ, তখন আমরা করতে পারবো। কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রের সম্পদ আমরা যদি আমাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াই, তাহলে রাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। এই কথা আপাতত আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আর ফেসবুকে এই কর্মবিরতির কথাটা লিখেন না। আপাতত এই বিষয়টা খালি আমাদের কাজের বিষয়গুলো, আমরা দায়িত্ব পালন করছি, এই বিষয়গুলো পোস্ট করেন, লাইভ করেন, ভিডিও ছাড়েন। আমরা যে দায়িত্বে আছি সেই দায়িত্বগুলো সকলকে দেখান। আশা করি আমার কথাটা মনে হয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাইজান। অবশ্যই আমার যখন প্রয়োজন হবে অবশ্যই আপনাদের ডাক দেব। এখনই প্রয়োজন আপনার এলাকার যারা মানুষকে ক্ষতি করতে চায়, যারা মানুষের লুটতরাজ করছে, যারা মানুষকে হুমকি দামকি দিচ্ছে, এই বিষয়গুলো আপনারা নজর নিয়ে আপনারা কাজ করেন। অবশ্যই রাষ্ট্রপ্রধান যারা আছে তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমি মনে করি, এবং আমাদের যে বৈষম্য আছে সেই বৈষম্যটি অবশ্যই অবশ্যই তারা দেখবেন এবং আমাদের সকল কষ্ট লাঘব করবেন বলে আমি আশা করি, এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করবেন বলে আমি আশা করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কে বলছিলেন? হ্যাঁ করিমগঞ্জের হযরত কিছু করছেন? হ্যাঁ হ্যাঁ, হযরত ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি সকলে ভালো না? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তো হযরত ভাই, হ্যাঁ ভাই, আমি ছোট মানুষের একটা কথা আর কি, কথাটা হইলো আপনারা সকল নেতারা বা সকল গ্রাম পুলিশ সবাই মিলিয়া আমাদের দাবি দেওয়ার কিছু কাগজপত্র গাউটাও করে আপনারা গণভবনে একটু দেখেন করা যায় কিনা। আল্লাহ ভরসা ভাই। মানে আর আরেকটা কথা হইলো, আপনার এই যে মধ্যে মধ্যে আনসার দেয় যাতে এনে না পাহারা দিতে, কিন্তু আমরা তো রাত্রি 24 ঘন্টা অফিসে পাহারা দিতে। ভাইজান, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা যে পাহারা দিচ্ছেন তাই না, আপনার আইডি থেকে দু একটা ভিডিও কি ছেড়েছেন, কোনো লাইভ করেছেন যে যে আমরা দায়িত্ব পালন করছি? না, আমি যেটা বলি এটা করবেন, আমি যেটা বলছি সেটা করবেন। সেই সাথে আপনার থানা এবং জেলায় যে সাংবাদিকরা আছে তাদেরকে ডেকে এনে যে ভাইয়া, এই যে আমরা রাষ্ট্রের সম্পদ রক্ষা করছি, কাজ করছি, আমাদের একটা নিউজ করেন। এই দায়িত্ব ভাই আপনার আমার সকলের। আমি একটা কথা বলি, আমাদের শুধুমাত্র একজন এসে আপনার নিউজ করবে তা না, কারণ আপনারা জানেন এই বৈষম্যতার কারণেই কিন্তু দেশের পুনরায় যুদ্ধ হলো, যুদ্ধে স্বাধীন হলাম শুধুমাত্র বৈষম্যের কারণে। কারণ এক শ্রেণীর মানুষ গ্রাম পুলিশদেরকে পছন্দ করেন না। এই পছন্দ না করার কারণটা হলো গ্রাম পুলিশ সদস্যরা সবাই পরিচ্ছন্নভাবে পোশাক পরেন না। গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন সিভিল পোশাকে, সেই সিভিল পোশাকে সে কি গ্রাম পুলিশ?
এটা কি করে বোঝা যাবে বলেন? তাই আমি অনুরোধ করছি, রাষ্ট্রের দেয়া যে দায়িত্বগুলো পালন করছেন, রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা করছেন, অবশ্যই রাষ্ট্রীয় পোশাক পরে করবেন। এবং আপনার উপজেলা জেলা যে সাংবাদিকরা আছে আপনি সহ তারা যে রিকোয়েস্ট করবেন যে ভাইয়া আমাদের ডিউটিগুলো একটু দেখেন, আমাদের কথাগুলো তুলে ধরেন। এই ছাত্র আন্দোলনে শুরু থেকে আমরা এ পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে যাচ্ছি, বিনিময়ে রাত দিন 24 ঘন্টার মধ্যে আধারে অনাহারে দিনবাদ করছি। আমাদের কথাগুলো একটু বলুন। আমরা বৈষম্যের শিকার, আমরা আদালতে রায় পেয়েছি, কিন্তু সে রায় যারা পূর্বে ছিল রাষ্ট্র ব্যবস্থায়, সেই স্বৈরাচারী সরকার বারবার আমাদের করেছে, খালি আপ ডাউন করেছে, আমাদের সেই শুনানি করেনি। আমাদের ভাগ্যের আমাদের সাথে যে আচরণ করেছে সেটা বলার মতন না। এই কথাগুলো আপনারা বলেন তাহলে। ঠিক আছে, আমি এই কথাটা আমিও বলতেছি, আমিও করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। সবাই আমি এই লাইভে যারা আছেন সকলকে অনুরোধ করছি, আপনারা যে জেলা উপজেলা আছেন আপনারা এই দায়িত্বটা পালন করবেন। এবং আমরা কাজ করছি এটা সকলের কাছে পৌঁছানোর জন্য কাজ করতে হবে। এই দেশের ক্রান্তির লগ্নটা পার হওয়ার সাথে সাথেই হয়তোবা আমাদের এক সপ্তাহ পরেই আমরা আশা করছি যে আমরা 2-3 দিনের মধ্যে একটা ডিসিশনে যাব। ডিসিশনে যাওয়ার পরে আগামী সপ্তাহ থেকে আমরা আপনাদেরকে যাই হোক যে কোনো আহ্বান আমরা করব, যে কোনো কাজে আমরা যাচ্ছি, কোন কাজে যাচ্ছি আপনাদের অবগত না করে কোনো কাজ আমরা করব না। এক কথায় বলে দিলাম, ক্লিয়ার? ঠিক আছে ভাই, আমিও এই কথাই আপনাকে বলছিলাম যে আপনার কিছু কিছু উপজেলা আপনি একটু জান জায়গা এই নিউজগুলো একটু করান, তাহলে উপকার হবে আমাদের, বুঝছেন? আমি এই কথাটাই বলতে চাইছি, ওইটার জন্য আসলে ফোন করছি। আর বুঝলাম যে ভাইয়ের অবস্থা কেমন আছে, কি লেনদেন, ওইটার জন্য ফোন করলাম। আলহামদুলিল্লাহ ভাই, যাই হোক আমি লাইভে আছি, যেহেতু লাইভ চলমান আছে। আমি লাইভে দেখেন কমেন্ট জি জি হযরত ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরিফ ভাই, আপনি কি প্রশ্নটা করেছেন আমি দেখে উঠতে পারি নাই, আরেকবার একটু করেন। আসলে এক কথার মধ্যে আরেক কথায় চলে গেলে যে সমস্যাটা হয়। ধন্যবাদ বাবু ভাই। উজ্জ্বল ভাই, আমার কথার উত্তর, হ্যাঁ, বা আরিফ হোসেন ভাই কথাটা আবার একটু বলেন, আমি অবশ্যই উত্তর দেব। আমি আপনার কথারই উত্তর দিতেছিলাম, কারণ আপনি কি প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা আমি দেখতে পাইনি। অন্য ফোনে কথা বলতেছিলাম বিধায় আমি দেখতে পাইনি। এটা তো আপনারা বুঝতে পেরেছেন। দয়া করে একটু আবার পুনরায় বলেন। ফারুক ভাই, এত মাথা গরম করে কোনো কিছু করা যায় না। আপনি 11 তারিখ পর্যন্ত আমাকে সময় দেওয়ার কে? এইভাবে সময় দিতে পারেন না। কারণ আমি আমার জায়গা থেকে আপনাদের আহ্বান করছি, আপনার ভালো না লাগলে আপনি যে কোনো কিছু করতে পারেন। এর জন্য এই বাহিনীর ক্ষতি হলে দায়ভার আপনি নেবেন। যদি এই বাহিনীর বা কোনো গ্রাম পুলিশের ক্ষয়ক্ষতি হয়, এই দায়িত্ব আপনি নেবেন, আমি নেব না ভাই। আমি কারো দায়িত্বের না। আপনি আপনাদের কাছে অনুরোধ করেছি যে মনে হয় এটা করলে ভালো হয়। তো আপনি আলটিমেটাম আমাদেরকে দিচ্ছেন, এটা কোন কারণে কোন জায়গা থেকে দিচ্ছেন? দেখেন, আপনি একজন গ্রাম পুলিশ, আপনার প্রোফাইল আইডিটার ছবিটাও কিন্তু গ্রাম পুলিশের পোশাকে নয়, সিভিলে। তো আসলে আপনি কি গ্রাম পুলিশ কিনা আমি কিন্তু প্রশ্ন করেছিলাম। আপনি যদি গ্রাম পুলিশ হন, আপনার ঠিকানাটা দেন, কোন উপজেলা, কোন জেলা, কোন ইউনিয়ন। যেহেতু আপনি সিভিল পোশাকে দেখে আপনার কথায় আমি অতটা কিন্তু অতি উৎসাহিত হতে পারি না। সবকিছু অবজারভেশনের বিষয় আছে। এলোমেলো ভাবে কথা বলা মনে হয় ঠিক নয়। একটু বুঝতে হবে যে পরিবেশ পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আসলে সেটা 2 দিন, 5 দিন, 10 দিন হতে পারে। হয়তোবা সে সময় পর্যন্ত আমরা সবাই দেখব যে এখন পরিস্থিতি স্বাভাবিক, এখন এই কাজটা করা যায়, এখন এটা করলে ভালো হয়। তো যে কারণে এইভাবে আপনি আলটিমেট দিতে পারেন না ভাইয়া। উজ্জ্বল ভাই, আমার কথায় উত্তর পেন পান নাই ভাই, আমাদের হুমকি ধুমকি দেয়, অনেক কিছু করে।
আরিফ হোসেন ভাই, আমাদের এখানে এরকম কোনো কিছু নেই। কারণ যদি অনেক জায়গায় এমন হচ্ছে, কারণ চেয়ারম্যান অনেক থানা অফিসার ইনচার্জ বা অনেক দারোগা এসআই এদের কথায় আমাদের গ্রাম পুলিশ সদস্য অনেক টাইমে অতি উৎসাহিত হয়ে কাজগুলো করে, যে কারণে এখন গ্রামে তারা আসলে হুমকির মুখে আছে। তো আপনারা যারা হুমকির মুখে আছেন তারা অবশ্যই একটু নিরাপদে থাকবেন। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, নিজে নিজে বেঁচে কাজ করবে, তবে অবশ্যই রাষ্ট্রের কাছে আমাদের করতে হবে। অবশ্যই মান্নান মিয়া ভাই, সকলে মিলেই কাজ করব, একার কাজ নয় যে একা করব। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ করার জন্য লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। ভাই, আমাদের হুমায়ুন কবির পল্লব স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আমরা সকলেই ভালো আছি, স্যারও ভালো আছে। সকলে দোয়া করবেন। আর অবশ্যই আরিফ হোসেন ভাই, আপনার কথার উত্তর পেয়েছেন। এই পরিস্থিতি থেকে আমাদের বের হতে হবে, বের না হয়ে কোনো কিছু করা যাবে না। আল্লাহর রহমতে আমাদের রঙ্গিয়া জেলার মাধ্যমে ভালো আছি। ভাইয়া, আমি কথাটা বুঝি নাই। রঙ্গিয়া জেলার মাধ্যমে মানে কি আমি বুঝি নাই। আরিফ হোসেন ভাই, আপনি তো বোঝেনই নাই, থানায় ফোন দিলে এখন তারা তো সহযোগিতা করবে না, তারা নিজেরাই তো নিরাপত্তাহীনতায় আছে। এতক্ষণ পরে কি বললাম, আপনারা কি বুঝলেন? পুলিশ প্রশাসন আছে নিরাপত্তাহীনতায়, আর এই নিরাপত্তাহীনতায় থাকার কারণেই তারা কর্মবিরতির নামে একটি আন্দোলন দেখিয়েছে যে কর্মবিরতিতে আছি আমরা। কোন জেলায় আছেন সেই জেলার সেনাবাহিনী। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই সেনাবাহিনীর নিজ নিজ জেলায় দেখবেন যে সেনাপ্রধান, কর্নেল, মেজর যারা দায়িত্বে আছেন তার নাম্বারটি সংরক্ষণ করুন এবং সেনাবাহিনীর মেজর সাহেবকে ফোন দিন, সাথে সাথে অ্যাকশন হবে। সাথে সাথে আপনার নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা জোরদার হবে দ্রুত। এখন একমাত্র সেনাপ্রধানদের, যারা জেলা সেনাপ্রধান আছে তাদের সাথে যোগাযোগ করুন। আশা রাখি আমার কথা বুঝতে পেরেছেন। ও ব্রহ্মণবাড়িয়া জেলা, আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ। এখন কোর্ট সীমিত, এখন কোনো নাম্বার টাম্বার নাই ভাই, মাসুদ ভাই, কোনো নাম্বার নাই। অর্থাৎ কোর্ট পুনরায় শুরু হলে তখনই হয়তোবা স্বপ্ন পূরণ হবে এই 47,000 পরিবারের, এটা আশাবাদী। এবং বর্তমান নতুন যে সরকার হতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের এই বৈষম্য থেকে মুক্তি দেবেন এবং 47,000 পরিবারের কথা চিন্তা করবেন এবং নিরস্ত্র একটি বাহিনী, যারা কোনো একটা জিনিসই জানেন, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা তথ্য আপডেট রাখে এই গ্রাম পুলিশ সদস্যরা। একটি বাচ্চা জন্ম নেওয়ার পরে জন্ম নিবন্ধনের তথ্য থেকে শুরু করে একটা মানুষ মারা যাওয়া পর্যন্ত, এই যে বেড়ে ওঠা কিশোরকাল, যুবককাল এবং বৃদ্ধকাল পর্যন্ত সকল তথ্য আপডেট রাখেই এই গ্রাম পুলিশ সদস্যরা। তাই আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, রাব্বি হোসেন ভাই, আপনার অনেকেই, আমি একটা নাম্বার দিয়ে দেবো না পরে, বিশেষ করে রাজবাড়ী জেলার সেনাবাহিনীর নাম্বার আমার কাছে আছে, আমরা সেটা করি। আর এখানে আপনার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ সহ বেশ কয়েকটা জেলার নাম্বার আছে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেব। তারপর আপনারা দেখে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
ডাকলে হয়তো নাম্বারগুলো পাবেন। যাদের প্রয়োজন তারা আপনারা এই নাম্বারটা রাখতে পারেন। সেনা বাহিনীর এই নাম্বারগুলো রেখে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চকরিয়া থানা, ধন্যবাদ। জামরুল উদ্দিন ভাই, আপনাদেরকে ধন্যবাদ। মামুন মিয়া ভাই, জি জি জি, প্রতিটা নিউজ চ্যানেলের সাথে আমাদের কমেন্ট করতে হবে এবং তাদেরকে আমাদের কাজগুলো আপডেট করতে হবে। আলহামদুলিল্লাহ ভাইয়া, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে কোনো এক সময় গ্রাম পুলিশ বাহিনীর আপডেট নিয়ে। এবং আমরা সকলের মঙ্গল কামনা করেই আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।